রবি ঠাকুরের নেতৃত্বে সভাপতিত্বে সেখানে জনসভা হয়েছিল যেন ঢাকায় ইউনিভার্সিটি না হয়। কেন? এই অঞ্চলে মুসলমানদের সংখ্যা বেশি। যদি ঢাকা ইউনিভার্সিটি হয় তাহলে মুসলমানরা শিক্ষিত হয়ে। চিন্তা করতে পারছেন হিংসা কাকে বলা হয়? প্রীতি শিক্ষা দেয় যারা ঢাকা ইউনিভার্সিটিতে বাধা দেয়, এরা আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বাণী শোনায়। এদের থেকে আমাদের সম্প্রদায়ের সম্প্রীতি শিখতে হবে। চিন্তা করতে পারছেন আপনি? যাই হোক, ইতিহাস বলার সময় নাই। 1911 সালে প্রস্তাব দেওয়া হয়েছিল ইউনিভার্সিটি করা, কিন্তু ওদের বাধা করে পারে নাই। 1921 সনে সেই ইউনিভার্সিটি হয়েছে। কার জমিতে? মুসলমানদের জমিতে। সব জমি মুসলমানদের। নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ আলাইহি এই কুয়েট মেডিকেল কলেজ, ঢাকা ইউনিভার্সিটি, গোটা এরিয়া সব জমি নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ মুসলমানদের। মুসলমানদের শিক্ষার জন্য। ভারতে রয়েছে আলিগড় ইউনিভার্সিটি, স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি, জি রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একই বেদের ছাত্র। স্যার সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহি আর রশিদ আহমদ গঙ্গুর রহমতুল্লাহ একই ক্লাসে, দেওবন্দের ছাত্র, মানে একই জামাতের মামলুক আলী রহমতুল্লাহ আলাইহি ছাত্র দুজন। তখন তো দেওবন্দ প্রতিষ্ঠা হয়নি। দেখেন, ওখানে করেছে মুসলমানদের শিক্ষার জন্য, এখানে মুসলমানদের শিক্ষার জন্য। যদি ইখতিলাফ ছিল আলিগড় ইউনিভার্সিটি নিয়ে তৎকালীন সময়, কিন্তু সৈয়দ আহমদ রহমতুল্লাহ আলাইহির চিন্তা ছিল যে মুসলমানরা যদি এখন কিছু ইংলিশ বাংলা না জানে তাহলে ওদের সাথে আমরা প্রতিযোগিতায় পারবো না। দর্শক বিন্দু ছিল। সৈয়দ আহমদ রহমতুল্লাহ বলেন কি আলিগড় ইউনিভার্সিটি, এদিকে নওয়াব সলিমুল্লাহ রহমতুল্লাহ প্রস্তাব দিয়েছেন ঢাকা ইউনিভার্সিটি করার। সব মুসলমানদের প্রতিষ্ঠান, অথচ মুসলমানরা ঢুকতে পারে না। তুমি ঢুকতে পারে না ঢাকা ইউনিভার্সিটি। মুসলমানরা বহু সাবজেক্টে ভর্তি হতে পারে। তুমি চিন্তা করতে পারছো বৈষম্য কাকে বলা হয়? মুসলমানদের ইউনিভার্সিটিতে মুসলমানরা তা করতে পারে না। মুসলমান ইউনিভার্সিটি মুসলমানরা জামাতে নামাজ পড়তে পারে না। তুমি চিন্তা করতে পারছো বৈষম্য কোথায় গিয়ে বুঝছে? মুসলমানদের সাথে এত বৈষম্য করা হয়েছে, হচ্ছে, যে চিন্তা করতে হবে। এদের বিরুদ্ধে সংগ্রাম করতে হবে। আমি মুসলমান, আমার ইতিহাস আছে, ঐতিহ্য আছে, আমার স্বকীয়তা আছে, স্বতন্ত্রতা আছে, আমার ভিত্তি আছে, আমার আদর্শ আছে, আমার নীতি আছে। তোমাদের নীতি আদর্শ নাই। তোমরা সক্রেটিসের কাছে যেতে পারো, প্লেটোর কাছে যেতে পারো, অ্যারিস্টটলের কাছে যেতে পারো, মন্টেস্কিউর কাছে যেতে পারো, লকের কাছে যেতে পারো, রুশোর কাছে যেতে পারো। তোমরা ডেমোক্রেসি আদর্শ গ্রহণ করতে পারো, তোমরা সেকুলার গ্রহণ করতে পারো, সোশ্যালিজম গ্রহণ করতে পারো, ক্যাপিটালিজম গ্রহণ করতে পারো, তোমরা ডেমোক্রেসি গ্রহণ করতে পারো। কিন্তু আমাদের তো আদর্শ আছে। আমাদের কারোর কাছে যাওয়ার কোনো দরকার নেই, কারোর কাছে যাওয়ার দরকার নেই। ইসলামী আদর্শ গোটা জাতিকে মুক্তি দিতে পারে। ইসলামী আদর্শ গোটা জাতির বৈষম্য দূর করতে পারে। ইসলামী আদর্শ মানবতাকে ফিরিয়ে দিতে পারে। ইসলামী আদর্শ জুলুম, নির্যাতন, অবিচার থেকে মানুষকে হেফাজত করতে পারে। ইসলামী আদর্শ আমার মা বোনের ইজ্জতকে ফিরিয়ে দিতে পারে। ইসলামী আদর্শ একজন শ্রমিকের অধিকারকে বাস্তবায়ন করতে পারে। ইসলামী আদর্শ ঋষি, তাঁতি, কামার, মজদুর, জেলে, চামার, যত শ্রেণী, যত পেশার মানুষ আছে, প্রত্যেকটা পেশার মানুষের অধিকারকে বাস্তবায়ন করতে পারে। এমন মেশিন, একদিক থেকে ফেরেশতা ঢুকবে, আর একদিক থেকে আযাজিল মকরুম বের হবে। যেমন আবরারকে বুয়েটের হত্যা কারা করছে? বুয়েটের ছাত্ররা। তারা কারা? সবচেয়ে বেশি মেধাবী। আপনি জানেন সবচেয়ে বেশি মেধার প্রয়োজন বুয়েটে ভর্তি হওয়ার জন্য। সবচেয়ে বেশি মেধার প্রয়োজন। এত মেধাবী ছাত্র যারা বুয়েটে ভর্তি হয়েছিল, তারা খুনি হলো কেন? ওই মেশিনের মধ্যে ঢুকছে। ঢুকছে ভালো ভালো ছাত্র, বের হয়েছে খুনি হয়ে। ঢাকা ইউনিভার্সিটি আজকে ওখানে চরিত্র বিনা অপরাধে মানুষকে হত্যা। এই কয়েকদিন আগেও নির্বিচারে একজন হত্যা করা হয়েছে। এরা ভালো ভালো ছাত্র, ঢাকা ইউনিভার্সিটি ভর্তি হওয়ার জন্য কত মেধার প্রয়োজন আপনারা সবাই জানেন, কিন্তু সে খুনি হবে কেন?